ববিতা ডে আপনাদের সামনে হিন্দিতে একটা স্টোরি শোনাচ্ছি। कोरोना काल के लंबे लॉकडाउन के बाद जब स्कूल खुले, सत्र की शुरुआत के पहले ही दिन, पहले ही पीरियड में शिक्षक अपने हाथ में रजिस्टर दबाए धीरे धीरे कक्षा 12वीं की ओर बढ़ा चला जा रहा था। उसके मन में कई सवाल उत्पन्न हो रहे थे। इतने लंबे टाइम के बाद आज कक्षा में कोई छात्र आएगा पढ़ने के लिए? यही विचार करते करते वो धीरे धीरे जैसे ही 12वीं कक्षा में प्रवेश करता है, एकमात्र छात्र को देखकर शिक्षक का हृदय गदगद हो जाता है। पर अपनी उपस्थिति को दर्शाने के लिए अपने दोनों बाहों को सिकोड़ता हुआ, भावों को तिरछा करता हुआ, बिना उस छात्र को देखे कक्षा के अंदर 2 मिनट तक चहलकदमी करता रहता है। छात्र के समीप आकर रजिस्टर को खोलते हुए बोलता है, 32 छात्र लिखे हैं इस रजिस्टर में, तुम एकमात्र अकेले आए हो। तुम अकेले को मैं क्या पढ़ाऊं, तुम भी जाओ। अगर अकेला बच्चा आया है तो कुछ ना कुछ तो खास बात है। छात्र थोड़ा सा हिचकिचाया, बोला, सर अगर मैं आपके सामने एक उदाहरण पेश करूं तो क्या आपकी इजाजत है? हाँ हाँ बोलो। शिक्षक ने बोला, सर हमारा दूध का कारोबार है, हमारे पास 15 गायें हैं। मैं रोज सुबह उन 15 गायों को चारा डालने जाता हूँ। एक दिन मैं जब चारा डालने गया तो एक ही गाय थी, बाकी 14 गाय वहां थी नहीं। तो सर क्या उन 14 गायों की अनुपस्थिति में उस एक गाय को मैं क्या उपवास में रखता? शिक्षक बहुत प्रभावित हुआ, मन में सोचा, वाकई कुछ न कुछ तो बात है इस बालक में। शिक्षक ने उसके पीठ को जोर से थपथपाया और अगले 2 घंटे तक उस बालक को निरंतर पढ़ाते रहे, अपना ज्ञान का भंडार उसके अंदर डालने का प्रयास किया। तुम्हारा गायों का उदाहरण मुझे बहुत पसंद आया। अच्छा बताओ, मेरा पढ़ाना और मैं तुम्हें कैसा लगा? छात्र बिना किसी हिचकिचाहट के बोला, सर मुझे आपका पढ़ाना बहुत पसंद आया, पर आप पसंद नहीं आए, क्यों? शिक्षक बहुत हैरान, सर 15 गायों का चारा एक गाय को डालना क्या उचित था? शिक्षक हैरान उस छात्र की तरफ बिना किसी बात बोले टकटकी लगाए देखते ही रह गए। धन्यवाद। একটা ক্ল্যাপ হয়ে যাক সবাই মিলে, মিউট খুলে, এভরি একজনে প্রত্যেকে কমপ্লিট হওয়ার পরে সবাই মিউট খুলে একসাথে একটু ক্ল্যাপ করবে। লাভলি কবিতা, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে, বিউটিফুল। নেক্সট মিঙ্কু রোল কল করে নিস। অমিত এসে গেছে? অমিত আছি। হ্যাঁ আচ্ছা, তুমি হ্যাঁ, শুভ সন্ধ্যা। তা এই গল্পটি পড়ে সুরজনী বলার আগে আমি বলবো যে আমি কিছুক্ষণ আগে, জাস্ট 15 মিনিট আগে আমি এই নোটিফিকেশনটা দেখেছি এবং ফরমেশন অফ গ্রুপ আই হ্যাভ সিন। তো আমি যে গল্পটা পড়বো, এটা গল্প বা আলেখ্য যাই বলুন, এটা আমার লেখা এবং আমি এটা দেখে দেখে পড়বো। এটা কি চলতে পারে? অ্যাবসলিউটলি চলতে পারে। Our goal is to understand the story and the beauty of it. Okay. Thank you. Thanks a lot. এই গল্পটা আমি আসলে লিখেছিলাম, আমি একটু স্মৃতির বিহ্বল হয়ে পড়লাম। গত পুজোয় এই ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনার একটি বিবরণী বলতে পারেন। এটির নাম হচ্ছে আদি আর্ট ফর্ম। ওরা ডোম, ওরা হাড়ি, ওরা বাউরি, মাহাতো সম্প্রদায়ের গো, ঊর্ধ্বাঙ্গ উদম, সাদা রং আর আঁকিবুকি কাটা সারা গায়ে, বাঙালি বৈঠকি সেরেব্রাল শৌখিনতায় খায় না খাপে খাপ ওই লাটা নাচ। তবু আমরা ডাকি ওদের আমাদের আসরে, আর আমরা আমোদিত হই, যেমন আমোদিত হতেন আটলান্টিকের দুপারের প্রোগ্রেসিভ সাহেবরা ডিপ পার্পল, রোলিং স্টোনস বা লেড জেপলিনের রক সুরায়, আফ্রিকার মেলোডি মিশেলের অতি প্রাকৃত মাদকতায়, উন্নাসিকতা আর নতজানু হতো সাবঅল্টার্ন আদিকল্পে। একেবারে তেমনি আমাদের আসরেও ওরা
এসে জমিয়ে দিলেন। ওরা মানে আদতে এটা সে সম্প্রদায়ের নাচ যাদের হয়তো তারা আসেননি, তবে ওদের ওই নাচ ওনারা পরিবেশন করলেন। দিল্লি রোহিণীর অগ্রণী ক্লাবের দুর্গাপুজোয় মহাষষ্ঠী সন্ধ্যায় আমন্ত্রিত ছিল দলটি নাটুয়া নাচ। পুরুলিয়ার প্রচলিত সুপ্রাচীন লোকায়ত নৃত্য বিশেষ। এই সুপ্রাচীন নৃত্য প্রকরণে পুরুষতান্ত্রিক কটুবন্ধ কেউ যদি খুঁজতে যান একটু বিরত থাকুন। সকলই দর্শক বলাই বাহুল্য, বৈশিষ্ট্যমূলে পৌরুষদীপ্ত, কখনো তলোয়ার হাতে অঙ্গবিক্ষেপে আক্রমণাত্মক, আবার কখনো নৃত্য ভঙ্গিমায় রক্ষণাত্মক খেলা দেখানো। এই একের ওপর অন্য দাঁড়িয়ে প্রায় কুতুব মিনার বনে যাচ্ছেন, তো পরক্ষণেই মাথার ওপর রাখা ইট ডান্ডার গায়ে দুখণ্ড। এই দেখলাম বৃত্তাকার ধাতব তারের ভেতর অনায়াসে গলে যাচ্ছেন জনা দুই যুবক। তো ওই দেখি নৃত্য দলপতি ইভিনিং স্ন্যাক্স এর মতো খাচ্ছেন গপ্পা গপ আগুনের গোলা। কিন্তু মঞ্চজোড়া এত দৌড়ঝাঁপের পরেও ঝুমুর নাচের গানে বা বিহাগরের আসর গান গাইতে গিয়ে ক্যাপ্টেনের সুরে এতটুকুও পড়লো না টোল। সাব্বাস! এই শরীর সুরের সহাবস্থান জনিত ফিটনেসের সামনে আমাদের শহুরে জিম আদিক্যতা ছোট। সুরে সুরে তালে তালে ছন্দে ছন্দে বেজে চলেছে বাঁশি, সানাই, ঢোল, মৃদঙ্গের প্রাণরঙ্গ, যেন প্রলেতারিয়েতে জ্যোতিহীন সিম্ফনি। ছয়ালি, চৈতালি, ধুমসি, হলুদ খেরি তালের সঙ্গে নেচে চলেছে আস্ত একটা দল। রাঙামাটির ফরম্যাট যেন ক্লাসিক্যাল সঙ্গীতের শৌখিনতার মখমলে ছুড়ে দিচ্ছে চ্যালেঞ্জের দস্তানা। Oh yes guys, পুরুলিয়া, রেড সয়েল, বঙ্গীয় আফ্রিকান ঘ্রাণ। ওরা এ নাচ নাচেন বৈশাখ থেকে আষাঢ় পর্যন্ত, কিন্তু বাঙালির কাব্যিক নিকুচি করেছে গোছের ফর্মুলায় ফুল না ফুটুক বা ফুটুক বড্ড বই গেল। দিল্লি শরতেই বসবে এই আসর। আসলে এই চিরযুবাধর্মী অ্যাডভেঞ্চার মূলক পরিকল্পনাগুলো আসে যার মগজে। তিনি হচ্ছেন অগ্রণী ক্লাবের কালচারাল কমিটির ক্যাপ্টেন প্রান্তিক দত্ত মহাশয়। পেন নাম। ঘটনা বিবরণীর পরিশেষে বলি, সমরদা তখনও মঞ্চে কিশোর কণ্ঠে মানে চিরকিশোর কণ্ঠে গাইছেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম ওই দলের প্রতিটি মেকআপরত সদস্য সমরদার গানের তালে তালে নাচছে, কস্টিউম সজ্জিত হচ্ছেন প্রায় সকলে। দলপতি তাদের একবারও আপত্তি করলেন না। এবার রবি ঠাকুরকেই মনে পড়ে গেল। নৃত্যই মনুষ্য জাতির আদি আর্ট ফর্ম। জয়তু গীতে নির্ভর জীবন নৃত্যনাট্য, জয়তু রাঙামাটি। নমস্কার। দারুণ, খুবই ভালো, ভেরি গুড। নেক্সট হলো দেবারতী, দেবারত। হ্যাঁ দেবারতী, হ্যাঁ আমি বলছি দেবারতী। Good evening all. I will say a fact, a fictional portion from a history book that is my favorite, and I will tell about the book and the author also. Today, first I want to introduce something for Agronians, all Agronians. Bengalis always overcome all hindrances, like the pandemic era. As they fought for independence, Durga Puja is all about celebrating our rich culture and unity. So are we doing as Agronians here, now and always. So my best wishes to the Agrani Club. Like Ma Durga killed Asur, may all bad things come to an end. With that wish, I want to start my story. I would like to read a portion from the book. I want to show it. It's called The Journey of Survivors. The author is Mr. Shubhrashish Adhikari, and I want to tell you about the author also. I want to tell you about the author also.
The author name is Subrashish Adhikari, as told before, is a history enthusiast. He is an MTech from IIT Bombay and now working as a geologist in multinational oil and gas exploration and production company. I bought this book from Book Fair as my elder son chose this book. And I read it during this lockdown period and I really liked this book. So I want to share a portion with you all related to the Bong connection. The Bong connection with the fight for independence 1857 to 1947. Back in India, power changed hands. The Queen after the revolt of 1857, marking the beginning of the British Raj. There was also a renewed sense of patriotism being generated among the Indians, and it all began with the Bengal Renaissance. Presence of the British had extreme effects on Bengal. While on one hand, the ruthless policies led to the famines that killed millions, on the other hand, it opened Bengal to the science and philosophies of the West. There was a new breed of English-educated Indians in Bengal who got access to the Western books. The Renaissance and the revolts that happened in Europe inspired the young Indian minds. The European interest in Vedas and Upanishads reintroduced the ancient Indian texts to the Indian. Young India found a reason to be proud of the country's past. One must not forget that the ancient Vedic science was not entirely lost. Jantar Mantar was built in New Delhi, Jaipur, Ujjain, Mathura and Varanasi by Rajput king Savai Jai Singh based on Vedic astronomy between 1724 to 1735 CE. The practice of rhinoplasty based on ancient Indian methods also continued at various places across India. The newfound pride and knowledge, however, resulted in the Bengal Renaissance. It paralleled the Italian Renaissance in a way that both were pro-modern revolutions against medieval orthodoxy and inspired by the ancient texts. The roots of Bengal Renaissance can be found in Raja Ram Mohan Roy's New Theist society called Brahmo Sabha, created in 1828. K. M. Panikar described him as the first modern man of modern India. His pro-West sentiments were criticized by many, but Ram Mohan stood up for what he thought was right. His main opponent was Radha Kanto Deb, who opened Dharma Sabha to counteract Brahmo Sabha. Ram Mohan Roy vehemently opposed the cruel custom of sati and was a pioneer in its abolishment. He vowed to abolish the evil practice after being shocked by forceful burning of his sister-in-law after his brother's death. Because of his efforts, the British introduced Bengal Sati Regulation Act in 1829. The act made the practice of sati illegal in British-controlled India. He also fought for the property rights of women. Raja Ram Mohan Roy was instrumental in introduction of modern education in Bengal. He established colleges that created educated middle-class Indians who would later lead the freedom movement. He, along with an English clockmaker, David Hare, founded Hindu College in 1857, known as Presidency College. From Hindu College sprang a new extreme culture of young level Bengal led by an Anglo-Portuguese teacher named Henry Vivian de Rosio.
These young minds were intoxicated by free thoughts and liberation. They started mocking the orthodox ritualistic Hinduism in their monthly journal Athenaeum. In order to break away from traditional prejudices, they drank wine and ate beef also. They fought for women's education, freedom of press, and many other socio-political issues. They denied the existence of God and opposed idolatry, priestcraft, and the evils of colonialism. In a way, they were like the atheists. The revolution was inspired by a French revolution, but lacked depth to go the distance. Thank you. আশা করি আপনাদের ভালো লেগেছে. You like this part about the Bong freedom fighting. Thank you. এবার আমি একটা জিনিস বলছি খালি, দেবারতী, এই যে ভদ্রলোকের লেখা শুভ্রজিৎ অধিকারী, ওর ভাইয়ের নাম ওর ভাইয়ের নাম হচ্ছে শুভ্রাংশু অধিকারী। ও আমার কলিগ ছিল, ওর ভাই আমাকে এই বইটা প্রেজেন্ট করেছিল। Oh yes, আমার ছেলেকে উনি সাইন করে দিয়েছেন, অল দ্য বেস্ট, ইউ উইল বিকাম আ গ্রেট অথর ওয়ান ডে। কারণ ছেলে এই বুকটা নিজে চুজ করেছে, ও ক্লাস 5 এ পড়ে, তো হি ওয়াজ ভেরি টাচ উইথ দ্যাট কি ও এই বুকটা চুজ করেছে। দাদা আমি জানি ওই, আর খুব একটা জিনিস নিয়ে তর্ক হচ্ছিল, মানে বইটার মধ্যে বোধহয় বলা আছে যে 8000 or 10,000 ইয়ার্স আগে নাকি সিভিলাইজেশন ছিল আর সামথিং, হুইচ আই ডিডন্ট এগ্রি। হ্যাঁ, চলো এনিওয়ে, চলো নেক্সট। ভেরি গুড। নেক্সট আমি যাইনি ওই জন্য, আমি বং কানেকশনটা নিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আই বিলিভ দ্যাট কি আমাদের অনেক কিছু মডার্ন থিঙ্কিং ছিল বেঙ্গলিজদের, যার জন্য আমরা ফ্রিডম ফাইটিংটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে শুরু অনেকটাই আমাদের এফেক্ট দিয়ে হয়েছে, মডার্নাইজেশন অফ দি সোসাইটি। Absolutely, agree. থ্যাংক ইউ, নমস্কার। চলো নেক্সট। আচ্ছা, যাদের হয়ে যাচ্ছে তারা যদি চলে যায় এইটা ছেড়ে, তাদের কিন্তু মাইনাস পয়েন্ট। হ্যাঁ, সবারটা শুনতে হবে পুরো। ওকে, ফ্লোরা কাটমান। প্রেজেন্ট। নমস্কার, ফ্লোরা ঘোষ। আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর খুব ছোটবেলার একখানা গল্প বলে শোনাচ্ছি, টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাঁটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া। ও মা, কি হবে, এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলে। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলো, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না, ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হেসে ফেললেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেনই না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত পেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি এক কাজ কর। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার বুড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাবা রে, আমি তো তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত পেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন ইঁদুর মারতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে,
লাঠি ভাই বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, ভাত বেড়ে দি, খাট পেতে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? ওসব আমি পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত গাই যদি তুমি লাঠি পুড়িয়ে দাও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে দিল। সাগরের কাছে চলে গেল, গিয়ে বলল, সাগর ভাই বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত গাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি টিং 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চললো। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখায় হাওয়ায় ঝড় বইতে লাগলো। টিং 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠলো। তখন হাতি বলে, সাগর সুসি। সাগর বলে, আগুন নেবাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, ওরে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোঁড়া কাটি। তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে নাচতে বেগুন গাছে চড়লো, আর আমার কথাটি ফুরোলো। নমস্কার। বাহ, ভেরি গুড, খুবই সুন্দর। আমার মনে হচ্ছে এটাতে না ফাইনালি ফার্স্ট সেকেন্ড বোধ করা যাবে না, সবাই ফার্স্ট এই টাইপের হচ্ছে। চলো নেক্সট। সত্যি কি ভেরি টাফ, ভেরি টাফ। সবগুলো এত ইউনিক, এত আলাদা আলাদা, একটার সাথে একটার মিল নেই। খুব ভালো। নেক্সট জ্যোতিকা জেঠিমা। ওকে, আমার গল্প শুরু করছি। আমার খুব ছোটবেলার 3 বন্ধু, বুঝলে, এত গুলবাজ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো পুজোর সময় বাড়ি গেছি, দেখা হয়েছে। আলো, হ্যাঁ রে, রুমা, ঝুমা, রাধা, এই 3 বন্ধু। আলাম, তোরা সবাই ভালো আছিস তো? বলছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে। তুই কেমন আছিস? দিল্লি থেকে এলি। আলাম, শোন, তোরা বদলেছিস একটু না? ছোটবেলার মতো সে এখনো চালাচ্ছিস গুল? আরে আমরা কোথায় গুল মারি, তুই তো থাকিস দিল্লিতে, গুলবাজের জায়গায়, সব মিথ্যে কথা বলে। আলাম, না, কেউ মিথ্যে কথা বলে না, তোমরা তাদের থেকে অনেক বেশি। আচ্ছা, বাড়িতে সবাই ভালো আছে? রুমা রুমা বলল, বাড়িতে সবাই ভালো আছে, কিন্তু দাদু
দাদুকে নিয়ে বড় সমস্যা। আমি কেন, কি হয়েছে? আর বলিস না দিদিমা, ওই দিন কাপড় মেলছিল, আকাশে এত মেঘ করেছিল, তো দাদু না হাত দিয়ে মেঘগুলো সব সরিয়ে দিল, বুঝলি, যাতে কাপড়গুলো ভিজে না যায়। আমি বললাম, হ্যাঁ, দাদু হাত দিয়ে মেঘ সরালো? আচ্ছা, তার মানে তুই বদলাসনি তেমন একটা। বলো, আরে না না, শোন তো, দাদুর হাতে কিছুটা ফুটেছে। সঙ্গে সঙ্গে ঝুমা বলছে, চিন্তা করিস না, তোর দাদুর হাতে যেটা ফুটেছে না, সেটা আমার দাদুর পৈতের সময় যে নরুনটা ঝুলে থাকে, ওই নরুনটা ফুটেছে। যখন মেঘ সরাচ্ছিল, দাদু তো দাঁড়িয়েছিল না, ওরে আমাকে কেউ জল দে রে, এরা তো দেখছি কি সাংঘাতিক, দিল্লি কোথায়, এ তো তোরা বাগুইহাটির তো যাতা করছিস। বলছে, না না, আমরা কোনো গুল মারছি না, এটা সব সত্যি কথা। এই শুনে রাধা বলল, জ্যোতিকা, তুই কিন্তু এই রুমা ঝুমাকে কিছু জিজ্ঞেস করেই ভুল করেছিস। কেন এদেরকে কিছু জিজ্ঞেস করছিস? তুই তো জানিস এরা এত গুল মারে। আমাকে দেখেছিস, আমি তো না গুল পছন্দ করি না বলি, আমি তো সবসময় সত্যি কথা বলি। না আমার দাদুর এত কিছু হাইট, না কিছু। আমার দাদুর হাইট কত জানিস? শুধু 5 ফুট 8 ইঞ্চি। বললাম, তোর দাদু ভালো আছে, তার কিছু হয়নি তো? বললো, না রে, একটু হয়েছিল, এই কদিন আগে একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন একদম ফার্স্ট ক্লাস। কেন, কি হয়েছিল? বললো, দেখ, আমার দাদু তো সাধারণ মানুষের মতো হাঁটাচলা করে, কিন্তু বিখ্যাত ব্যারিস্টার, ব্যারিস্টার গাঙ্গুলি সবাই চেনে, বাঘে গরুতে এক জল খায়, বুঝলি। এবার ভাব রাধার দাদু কি কামাল করেছে। বললাম, কি কামাল করেছে? বলছে, দাদু এত ব্যস্ত, দাদু আদালতে যাবে, গাড়ি একদম জোর ফুল স্পিডে যাচ্ছে আদালতে, আর লাগে তো লাগ গরুর সঙ্গে ধাক্কা, গরু ছিটকে ওদিকে, দাদু ছিটকে ওদিকে। সবাই এসে বলছে, ব্যারিস্টার গাঙ্গুলি কেস তো জেতেন, কিন্তু গো হত্যার পাপে তো হলেন পাপী। আমার দাদু গা ঝাড়া দিয়ে উঠে বলল, হ্যাঁ, ব্যারিস্টার গাঙ্গুলি সে কিনা গরু হত্যার দায়ে দোষী হবে? কবি নেই, কবি নেই। এইরম গরুকে নিয়ে চললো হসপিটালে। দিদিমা তো বাড়িতে হায় হায় করে কাঁদছে, আমরাও কাঁদছি। 3 দিন পরে দাদু ফিরলো হসপিটাল থেকে লক্ষ্মী নিয়ে। আমি বললাম, হসপিটাল থেকে লক্ষ্মী নিয়ে ফিরলো, সেটা কিরকম হলো? বললো, আরে আমার দাদু ডাক্তারকে বলে গরুর মাথা তো ফেটেছে উচিত, গরুর পেছনের পোর্শন নিজের শরীরের সঙ্গে লাগিয়ে নিল, বুঝলি তো। ব্যারিস্টার গাঙ্গুলি সকালে করে ওকালতি, রাত্রে 5 সের দুধ দেয়, 5 সের, বুঝলি। আর দুধটা দোয়ে কে? আমার দিদিমা। আমরা খাই তাজা দুধ, ঘি, মাখন, ছানা। তুই খাবি? চল না আমাদের সঙ্গে। বললাম, ওরে, কেউ আমার ট্রেনের টিকিটটা কেটে দে, আমি দিল্লি যাই, আমার এই বাগুইহাটিতে দরকার নেই, আমার এই বন্ধুগুলো বদলায়নি রে। নমস্কার। বাহ, লাভলি। আমি বললাম না, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে, খুব সুন্দর বৌদি, ভেরি গুড। নেক্সট কে খুব ভালো লেগেছে। তোমাদের ভালো লাগছে তো সবার শুনতে? একদম একদম একদম। লাভলি। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড। এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছর করব, এটা ভালো, আমার খুব ভালো লাগছে। চলো নেক্সট। নেক্সট হলো মানসী দাস। হ্যালো সুমন্ত, আমাকে কি দেখা যাচ্ছে? একদম পারফেক্ট দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানটাতে। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে একটু। ওটাই গিয়ে স্ক্রোল করুন, তাহলেই দেখতে পারবেন। না দেখতে পেলেও কোনো অসুবিধা নেই, আপনি বলুন, আমরা সব শুনছি। আচ্ছা, ভিডিওটা আসছে আমার? একদম পরিষ্কার আসছে। ভিডিওটা ঠিক আছে, শুরু করে দিন। আচ্ছা, ছোট্ট গল্প একটা, আমার নিজেরই লেখা, দেবতার কাতর আবেদন। এটা সম্পূর্ণ আমার চিন্তাধারার ধারে একটা বিশাল একায় অশ্বত্থ গাছের তলায় বসে আছি। অনেক বেশ প্রকাণ্ড পাথর। গঙ্গা স্নানের জন্য অর্জনের সাথে
এই প্রকাণ্ড পাথরের উপর জল পাইয়ে ধূপ ধরে অর্জন করেন স্নানার্থীরা। শুনেছি এই পাথরে নাকি সাক্ষাৎ নারায়ণের বাস এবং শীঘ্রই শোনা যাচ্ছে। যদিও আশেপাশে মন্দিরের অভাব নেই কোনো ইচ্ছা। যাই হোক, অনেকক্ষণ একা একা বসে আছি, প্রায় সন্ধে নামতে চলেছে। এই সময়টা প্রায় ফাঁকাই থাকে সাধারণত, তবে ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত অসংখ্য লোকের ভিড় থাকে এখানে। এখন চারিদিকে নিস্তব্ধ, তার মধ্যে যেন এই ঘোর কলি কালে কেউ বাঁচাতে পারবে না তোদের, কেউ না, কেউ না। মনে মনে ভাবলাম কোন কিন্তু না, কেউ তো নেই। একটু গিয়ে দেখি সেই বিশাল আকায় পাথর থেকেই এই শুনে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠলো। এ কি অবিশ্বাস্য! পাথর আবার কথা বলে নাকি? ভয়ে ভক্তিতে কেমন যেন আপনা থেকেই হাত জোর হয়ে ওঠে। আর ওই নারায়ণ প্রণাম করলাম এবং মুখ থেকে বেরিয়ে এলো, আপনি স্বয়ং ভগবান সাক্ষাৎ নারায়ণ, এই অধমের উপর আপনার অসীম কৃপা। তখন ভগবান বললেন, আমি গাছ আর পাথর। শুনে তেমন বোধগম্য হলো না। খুব বিচলিত হয়ে ভগবান বললেন যে, কি আর বলবো কষ্টের কথা, ভক্তের ভক্তির ঠায় দিব্যি ছিলাম খোলা আকাশের নিচে গাছের ছায়ায়, কেউ তেমন নজর দিত না। হঠাৎ একদল অসৎ উদ্দেশ্যের মানুষ প্রচার করল যে এই পাথরে একবার মানত করলে নাকি সব মনোকামনা পূর্ণ হয়, রোগী রোগমুক্ত হয়, বেকারদের চাকরি, উপযুক্ত পাত্রপাত্রী জোটে, ভাঙা সংসার জোড়া লাগে, আরো কত কি। আর তার থেকেই এই সমাগম শুরু। রাত্রিবেলা এসে তারাই চুপি চুপি টাকা পয়সাগুলো গুনে নিয়ে যায় আর বলে, দারুণ ব্যবসা শুরু করেছি রে, লাভ হচ্ছে। এইসব অন্যায় আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি নির্বাক থেকে এখন সবাক হয়েছি। এই ভাবে আস্থার নামে আমার দেখতে পাচ্ছি না। তাই সমস্ত ভক্তদের কাছে আমার কাতর আবেদন যে এইভাবে অসৎদের আমার মন্দিরের দরকার নেই। সকালের প্রথম সূর্য কিরণ, বৃষ্টির প্রথম শেষ আলো, রাতে ঝিঝি পোকার ডাক, গঙ্গার ঢেউয়ের শব্দ, গাছের ছায়া, ঠান্ডা, এসব কোনো মূল্য দিয়ে কেনা যায়? আমাকে আর চার দেওয়ালের আটকাস না তোরা। এইভাবে বন্দি বানাতে থাকলে গোটা জগৎটা তো দেখবো কি করে আমি? তারপরে তাদের বেলা দুমুঠো খাবার পায় না, যারা বস্ত্রহীন, তাদের জন্য ভাবার সময় এসেছে এখন। আর মন্দির নয়, প্রতিটা মানুষের মধ্যে ভগবানের অংশ। তার কথা ভগবান ভগবান রবে আকাশ বাতাস ধ্বনিত হতে থাকলো। শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে গেল। ভবিষ্যতে কেউ হয়তো জানতেই পারবে না আর তার কথা। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু ভিডিওটা আমার একদমই আসলো না, আমি দেখতে পেলাম। আপনার লিংকে প্রবলেম, একটু নেটে প্রবলেম ছিল, একটু একটু ক্র্যাক করে গেছে, কিন্তু আমরা গল্পটা বুঝতে পেরেছি। আমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একদম একদম ম্যাডাম। মানে আমার একটা রবীন্দ্রনাথের একটা উক্তি মনে পড়ে গেল। মনে পড়ে গেল যে when God wanted to make his temple by love, men brought stones. হ্যাঁ, কিন্তু আমার ভিডিওটা আমি একবারও দেখতে পেলাম না, সেটাই হচ্ছে স্ক্রল করলেই দেখতে পাবেন। এখন ওটা ফাইনালে দেখতে পাবেন, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট আমি হ্যাঁ মানুষ সরকার, চলো। মানসী সরকার না, মনীষা সরকার। সরি মনীষা। হ্যাঁ, নমস্কার, আমি মনীষা সরকার। আজ আমি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকথার আঙ্গিকে লেখা
একটি গভীর জীবন দর্শনের গল্প সুয়োরানীর সাধের নির্বাচিত অংশ। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলল খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজা তাড়াতাড়ি সভা থেকে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল তোমরা সবাই যাও, শুধু আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো, রানী তার হাত ধরে বলল সই বসো, কথা আছে। আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর 1টা, তারপর সে রাজবাড়ি থেকে বেরিয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা মনেই রইল না। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজায় একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুল আর ভিজে ঘোড়ার উপর ঝিকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না, ও তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম আমার বড় সাধ, আমি রোজ নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলা রাস্তা দিয়ে। রাজা বললেন আচ্ছা বেশ, এ তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেন আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান করে ঘড়ায় করে জল তুলে আনলাম। দুয়োরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলাম। যা ভেবেছিলাম হলো না, শুধু লজ্জা পেলাম। তারপর সেদিন রাজযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরের দিন সকালে হাতির পিঠে হাওদা চড়লো। পর্দার আড়ালে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে খেতে শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে জানো না, ও তো দুয়োরানীর ছেলে। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, খেতে শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেল। তারপর আমার কি হলো কি জানি, রাজা রোজ এসে শুধায় তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে লজ্জার কথা কাউকে বলতে পারিনি। আমি শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানীর দুঃখ আমার চাই। ওর ওই বাঁশির বাজিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আগলেই বেড়ালেন, বাজাতে পারলেন না। লাভলি, প্রথমবার মনীষার কোনো পারফরমেন্স আমি একটা হাততালি দিলাম। ভেরি গুড, সত্যি খুব ভালো, খুব ভালো, অসাধারণ গল্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রান্তিক দা বলেছে এই যথেষ্ট। বাস ঠিক আছে, একদম। নেক্সট, এবার কে? সত্যি ভালো হয়েছে, এখনো সবাই বলতে চাই, শোনো শোনো, আমি যখন ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম না, আমার এক মাস্টারমশাই ছিল, সে খুব কম নাম্বার দিত। তো আমার মা জিজ্ঞেস করেছিল কত পাবে, বললো আমি হলে 60 দিতাম। মা বলেছিল তার মানে 70 পাবে। আমি এক্স্যাক্টলি 70ই পেয়েছিলাম। লাভলি, চলো ঘরে। এই ব্যাপারে আরেকটা খুব মজার গল্প আছে, এটা আড্ডাটা শেষ হয়ে যাক, তারপর আমরা বলছি। নেক্সট হলো সোনালী রক্ষী। হ্যাঁ, আমার শোনা যাচ্ছে তো, আওয়াজটা আসছে? ইয়েস। ওকে, আমি সোনালী রক্ষিত, আর আজকে আমি একটি স্টোরি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আর এটা আমি নিজে লিখেছি। এটা 3 বছর আগে নই দুনিয়ার একটা নায়িকা নামের একটা ম্যাগাজিন আসে, ওটাতে পাবলিশ হয়েছে এটাতে। আর আমি সেটাই আপনাকে ওখান থেকেই শোনাচ্ছি।
I hope you will enjoy it. একটু হিন্দিতে আছে, I just hope that আপনাদের ওই সব হিন্দিগুলো আপনারা বুঝতে পারবে। ওকে, সো जाती हूँ तुम्हारे बिन भीगना सिर्फ गीला होना है, भीगनी और गीली होने का अंतर तुम्हारी बात समझ आई। कॉफी हाउस के उस कॉर्नर टेबल में जिस तरफ भी अब बैठो तुम्हारी कमी महसूस होती है। मौसम अब बदन के साथ मन भी सील देता है, सीला सीला सा होता है हर नजारा जिसमें दूर तरफ कोई गर्माहट नहीं। कॉफी के घूंट में जैसे गटकता है कोई अपनी बेबसी बिल्कुल ठंडी करके। कैसे बताऊं तुम्हें कि उस तरफ के दरीचे का कांच अब भी बूंदे सजाता है, पर आंखों में चमक नहीं सजती, ना होठों पर कोई मुस्कुराहट। मैं जरा देर आसपास के जोड़ों को देखता हूँ, अपनी हथेली रगड़ता हूँ और मनाता हूँ इनकी बारिशों की गर्माहट कभी न छूटे। इश्क कहीं भी हो, किसी के भी साथ, भीगता रहे, जीता रहे, उसकी आंखें कभी गीली ना। आहिस्ता आहिस्ता मैं कहीं खोता जा रहा, धीरे धीरे सब खोता जा रहा है मुझमें। जो अजनबी नहीं मिले, नहीं सोचता अब कि उनके ना मिलने से क्या कमी रही। जो मिले जीवन में उतना भर ही मेरा संसार रहा, और उससे क्या मिला, क्या अच्छा था, क्या बुरा, इसको मैंने आंकना छोड़ दिया। सुनती हो, मैंने अब खुद में झांकना छोड़ दिया है। नहीं, नकारात्मक नहीं सोच रहा, मेरे अंदर की ऊर्जा और यायावर खत्म नहीं हुई, पर मैं तलाश खो देना चाहता हूँ, ठहर जाना चाहता हूँ, और ये हताश होना कतई नहीं है। बस मैं अब जमीन नहीं छोड़ना चाहता। बहुत हुई आसमां की चिरौरी, बहुत ही लफासी आश्वासन और उम्मीदों की। इससे पहले कि मेरा दर्द ये मानने से इनकार कर दे कि मैं चाह नहीं चाहता, मैं अपने अंदर के दर्द को नकार कर खुद को समझा लेना चाहता हूँ कि वक्त, रिश्ते और जिंदगी एक उम्र लेकर आते हैं। हथेली से फिसलना होता है हर एक हाथ को, आहिस्ते से हर एहतराम के बाद। आहिस्ता आहिस्ता मैं कहीं खोता जा रहा हूँ, धीरे धीरे सब खोता जा रहा है मुझ में। पहली बार तो मिलना ही था हमें, मेरी झिझक स्वाभाविक भी थी। तुमने चहकते हुए कहा, टॉम क्रूज मेरा फेवरेट है, और जाने कितनी ही बार मैंने बगते झांके। तुम्हें एल्विस पसंद था, जॉर्ज माइकल भी। फेमस फिलोसोफर्स और पोएट्स तो तुम्हारी जुबान पर यूं चटकते थे, और मैं अटक जाता था। खुद तो एक गॉर्जियस तन्वी, एक परफेक्ट डिवा और कॉन्फिडेंट। तुम्हारा वो सो व्हाट कहना किसी गोली की तरह छूट कर लगता था, और फिर तुरंत एक सॉरी बोलना ऐसा कि बस मैं ढेर हो जाऊं। तुम जानती थी मैं चुप्पा था, और तुम अपनी सारी बकबक के बावजूद अंदर से कितनी खामोश। हम दोनों ने एक दूसरे की चुप्पी तोड़ी। खुशी की पहली किस्त थी वो शाम जब तुमने कहा, आई लव यू राज। शायद मैं उस वक्त तक सोच भी नहीं पाया था कि मुझे तुमसे प्यार भी हो सकता था। मुझे ऐसा, मैं और तुमसे। लेकिन तुम भी अजीब थी, आंखों से जिद की और मेरे होठों से गलवा ही लिया। क्रिसमस के वक्त बर्फ के पुतले पर तुमने मेरे ओवरकोट के बटन से उसकी आंखें बनाई थी, और मैंने तुम्हारी आईलाइनर से उसकी सिगरेट, और उसके गले में वो मफलर जिससे कड़ाके की ठंड में हम दोनों बिना कैप के फैशन परस्त अपना एक एक कान ढक कर थरथराते हुए रास्ते पर दौड़ते लौटते थे। वो सिमटे दिन और सर्द रातें जब सर्द हवाओं के साथ बहते थे तो एक लव विसल बजती थी, और हम गुनगुन करते थे प्यार की धुन पर। जाने क्यों तुम कहती थी, सच ही शायद। কারণ আমার লেখাটার পরে তো অমিত বাউল বললো যে হ্যাঁ লেখাটা পরে আমার একটা রবীন্দ্রনাথের লেখার কথা মনে পড়লো লেখাটা শুনে। खुशियों की उम्र बड़ी कम होती है ना, তাহলে और ওরা मैं আমাকে দেখতে পাচ্ছে কিন্তু আমি ওদের আমি দেখতে পাচ্ছি। हमारी खुशियां हमें किश्त दर किश्त मिलेंगी जब তাহলে তো तक तुम বলতো যে দেখা যাচ্ছে না। वेंचर्स। अब मैं दोबारा बोलूं, হোল্ড ফর আ সেকেন্ড। মানসী বৌদি, আপনি আপনারটা মিউট করে নিন, আপনার সমস্ত কথা এসে ডিস্টার্ব হয়ে যাচ্ছে এখানে। এখন মিউট হয়ে গেছে, ঠিক আছে।
मिंकू म्यूट করে দিস ওখান থেকে। চলো स्टार्ट, दोबारा नहीं, यहाँ से शुरू कर। जाने क्यों तुम कहती थी, सच ही शायद, राज खुशियों की उम्र बड़ी कम होती है ना, और मैं कहता शट अप, हमारी खुशियां हमें किश्त दर किश्त मिलेंगी जब तक तुम और मैं डेंचर्स ना लगा लेंगे, और फिर तुम्हारा ठठाक हंसना। उफ। उस विदेशी आकाश के नीचे हमने एक ही मौसम जाना था, और मौसम को लौटाने की आदत है, पर खुशियां कभी नहीं भी लौटती। शायद शायद तुमने सच कहा था, खुशियां एक ही बार का मौसम है और एक उम्र बंदी होती है उनकी। सुनो, सर्दियां आने वाली हैं, मैंने दोबारा ओवरकोट नहीं खरीदा। उन दिनों के ओवरकोट पर 2 बटन कम हैं और उस मौसम के एक हम। मैं खुद को समझाता, उन दिनों के मौसम लौटते नहीं, मुड़ मुड़ कर तकते हैं। एक उम्मीद करूं, क्या बीते वक्त के हम तुम फिर लौटेंगे। टॉम क्रूज की डीवीडी की कलेक्शन रख ली है मैंने, एल्विस और जॉर्ज माइकल के गानों की भी। फिलोसोफर्स और पोएट्स को पढ़ने लगा हूँ। हाँ, समझने में वक्त लगता है, बस उन जैसा हो नहीं पाऊंगा, पर पसंद तो था ही ना तुम्हें। यू लाइक मी ना, लव्ड मी टू। जो था जैसा भी था वैसा ही है, एक आखिरी बार तो मिलना ही है ना हमें। हाँ, अब झिझकता नहीं हूं मैं, अटकता भी नहीं। सच सुनो ना, सर्दियां बस आ ही गई हैं। धन्यवाद। লাভলি, খুব সুন্দর, খুব ভালো লাগলো। अगेन द ভ্যারাইটি ইজ লাইক এভরিথিং, একটার পর একটা অন্যরকম হচ্ছে। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আওয়ার গ্রেট কন্টেস্টেন্ট ফ্রম মুম্বাই, মায়া নগরী, দ্য কি বলে বলিউড, আরো কি কি আমরা বলতাম, ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে গেল। আচ্ছা, একটু সুভাষ দা স্টার্ট করার আগে একটা বলে দিই, আপনারা একটু সবাই নিজেদের মিউট করে নেবেন, অনেক কথা শুনলেন না, মাঝখানে ফ্লোটা পুরো কেটে যাচ্ছে একদম। হ্যাঁ সরি, ওটা একটু গন্ডগোল হয়ে গেছিল। ঠিক আছে, আমাকে এটাই লাগছে, আমার যেখানে আমাকে আমি একদমই আটকে গেছিলাম, সে আমার পুরো ফ্লোটাই মানে ওখানে একদমই ভেঙে গেছে। আন্ডারস্টুড দ্য হোল স্টোরি, নো ইস্যুস এট অল, এন্ড উই আর গুড, ওটার জন্য কোনো টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। শুরু করব? ইয়েস। আচ্ছা, একটা ছোট্ট খালি মানে প্রেক্ষাপট বলে দিই। এটা আমি একটা লেখা, উনি গুরগাঁওয়ে থাকেন, প্রান্তিক দেবতায় চিনবে, ওনার একটা ছোট অনুনাটক আমি একটু শ্রুতি নাটকের মতো করার চেষ্টা করছি। এটা একটা 2টো চরিত্র আছে এটার মধ্যে। আমরা 2012 বা 13 সালে পুজোতে একটা নাটক করেছিলাম গাছ বলে, প্রান্তিক দা ডিরেকশন করেছিল। এটার প্রেক্ষাপটটা ওইরকমই, একটা বিশাল বড় বট গাছ, মানে একটা স্টেজ যদি ভাবেন, বিশাল বড় বট গাছ, তার চারিদিকে একটা বড় চাতাল, আর তার মধ্যে এক খুব বৃদ্ধ, তার বয়স অনুমান করা খুব মুশকিল, এক বৃদ্ধ বসে আছেন, আর একটি খুব যুবক, সে খুব হাঁপিয়ে উঠেছে, সে এসে সেই গাছের তলায় বৃদ্ধর পাশে বসেছে। আমি শুরু করছি, আমি চেষ্টা করছি একটু মডুলেশন করে বৃদ্ধ এবং যুবকের দুটোই আলাদা আলাদা করার চেষ্টা করতে। নাটকটির নাম গাছ বুড়ো। বুড়ো: কোথা থেকে এলে, কোথায় যাচ্ছ বাবা? আপনি? যুবক বলল, আমি 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 গাছ বুড়ো। গাছ বুড়ো? এ আবার কেমন নাম? এরম নাম তো বাপের জন্মে শুনিনি। শুনবে কি করে, তুমি তো এই তল্লাটে থাকো না। বলি কোথা থেকে এসেছো তুমি, আর কোথায় বা যাবে? আমি থাকি হীরাপুর, আর যাচ্ছি মিঠানি। মিঠানি? মিঠানি কেন? আরে আপনি জানেন না? আরে আজ মিঠানি গ্রামে রাত্রে বেলায় যাত্রা হবে গো, শহর থেকে কত বড় বড় দল এসেছে। যাত্রা পালা? তোমার বুঝি যাত্রা পালা দেখতে ভালো লাগে? হ্যাঁ। আগে কোনোদিন গেছো মিঠানি? গেছো কি? না না, এই প্রথম যাচ্ছি। রাস্তা চেনো? না, তা চিনি না, তবে মানুষকে জিজ্ঞাসা করতে করতে এই পর্যন্ত তো এসেই পড়েছি। কি পথে যাচ্ছ তবে? কি
কি তবে? ও ও, হ্যাঁ, বলুন না, একটু খুলে বলুন না কি বলছেন। বলবো? হ্যাঁ বলুন, প্লিজ বলুন। অতীতে যারা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মিঠানি গেছে যাত্রাপালা দেখতে, তাদের মধ্যে তাদের মধ্যে অনেকেই কিন্তু বাড়ি ফেরেনি। হ্যাঁ, কেন? তুমি বুঝবে না। কেন? আমি কেন বুঝবো না? আমি পড়াশোনা করেছি, আমার বোঝার বয়স হয়েছে। পড়াশোনা করলে আর আর বয়স বাড়লে কি সবকিছু বোঝা যায়? হ্যাঁ, এই যে এই যে দেখো, আমার আমার তো এতখানি বয়স, তবু আমি না আজও বুঝে উঠতে পারলাম না আমি কেন এত যাত্রা আর থিয়েটার ভালোবেসেছিলাম বলতো। আপনি আপনিও যাত্রা থিয়েটার ভালোবাসতেন? হ্যাঁ গো হ্যাঁ, তার বলতে এই রাস্তা দিয়ে শতাব্দীর পর শতাব্দী যারা হেঁটে হেঁটে যেত থিয়েটার আর যাত্রা দেখতে, তাদের মধ্যে আমিও ছিলাম। কতবার গেছি। খুব ছোটবেলায় ঠাকুমার হাত ধরে আমি না মিঠানিতে যাত্রাপালা দেখতে যেতাম। ঠাকুমার কোলে বসে পাঁপড় ভাজা ঝালমুড়ি খেতে খেতে ঢুলু ঢুলু চোখে না শুনতাম শুনতাম সেই সেই কনসার্টের নেশা ধরানো আওয়াজটা। যখন বড় হলাম তখন তখন একা একা এই দীর্ঘ পথ ধরে কতবার আমি মিঠানি গেছি ওই যাত্রা দেখতে, কতবার সে আমার মনে নেই। রাতের পর রাত জেগে যাত্রা দেখা, কিন্তু জানো, আমার না বাড়ি ফেরাই হলো না। আশ্চর্য, আপনি আপনি বাড়ি ফিরলেন না কেন? তখন যে আমার তোমার মতো বয়স গো, তোমার মতো অল্প বয়সী ছেলে মেয়েদের মনে যখন কিছু ধরে তারা তো আর বাড়ির দিকে তাকায় না। তা আপনার বাড়ির লোক কেউ খোঁজ করলো না? তা করবে না কেন? তারা তো সারাদিন আমার সাথেই থাকতো। আমার দেহটা পড়ে থাকতো বাড়িতে, কিন্তু মনটা পড়ে থাকতো ওই খোলা মঞ্চে। সারাদিন বাইরে ঘুরে ঘুরে খোঁজ নিতাম কোথায় আজ যাত্রাপালা, কোথায় আজ থিয়েটার হবে। সেই যাত্রা থিয়েটার দেখতে দেখতে আমরা আমার কেমন যেন ঘোর চেপে যেতে লাগলো জানো। আচ্ছা আচ্ছা, আপনি কোনোদিন অভিনয় করেছেন? সে তো আর গুণে শেষ করা যাবে না। আমার আমার লাস্ট অভিনয়, শেষ অভিনয় ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। ও বাবা, সে তো অনেকদিন আগের কথা। হ্যাঁ, আমি যেখানে যেখানে অভিনয় করেছি না, সোনা রূপো কত মেডেল পেয়েছি। সব দেখো ওই গাছের উপরে ঝোলানো আছে। দেখো দেখো দেখো। যুবক গাছের উপরের দিকে তাকায় দেখে, আরে বাস, এত মেডেল! হ্যাঁ, বড়লাট, ইংরেজদের আমলের দেওয়ান, মেয়র, কমিশনার, কে না আমাকে মেডেল দিয়েছে জানো। এই সময় না যুবক সেই সব মেডেল গুলোকে তার তার গলায় জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সে বুড়োর দিকে তাকিয়ে বলছে, দেখো তো দেখো তো আমাকে কেমন লাগছে। বুড়ো, ও এ তো এ তো যাত্রাপালার বিবেক। তুমি তো আমাকে লোভ ধরিয়ে দিচ্ছ গাছ বুড়ো। লোভ নয়, লোভ নয়, বলো এ তো নেশা। তখন কি জানতুম আমি একজন বড় অভিনেতা হব, গ্রামে গঞ্জে আমার কত নাম হবে। তা বুড়ো, তোমাকে এখন কেউই কি চেনে না? আমার বয়সের মানুষ তুমি কি খুঁজে পাবে একটাও? তারা তো কবেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। অভিনেতা অভিনেত্রী যেমন অভিনয় করতে করতে একটা চরম শিখরে পৌঁছে শেষ হয়ে যায়, তেমনি যারা দর্শক, যারা আমাদের দেখতে আসে, সেই দর্শকও একদিন পৃথিবী থেকে চলে যায়। তাই যদি যদি কেউ লিখে রাখে আমাদের কথা, আমাদের সুখ দুঃখের ইতিহাস, তাহলে হয়তো আমরা বেঁচে থাকবো এই ইতিহাসের গৌরবে। যুবক, না, তোমাকে না ছেড়ে যেতে মন ইচ্ছা করছে না। কি রে, আমি তোর কে হই যে তুই আমায় ছেড়ে যেতে পারছিস না? না, তোমাকে আমি ছেড়ে যাবো না। তুমি আমার গাছ বুড়ো। আর মানে এই যে রাখো, এই এত বিশাল গাছটা, রাইট? এই যতবারই তোমাকে দেখছি আর যতবারই গাছটাকে দেখছি, এই বিশাল গাছটা যেমন সবটুকু বিলিয়ে দেয়, তুমিও যেন সবকিছু বিলিয়ে দিয়েছো। না না, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু কিন্তু এই গাছকেও তো নিজে বেঁচে থাকার রসদ খুঁজতে হয় রে বাবা। অনেক পরিশ্রম করতে হয় রে।
ঝড় বৃষ্টি সব সহ্য করতে হয়। সুবিশাল মহিরুহ হয়ে ওঠার জন্য তাকেও অনেক আঘাত সহ্য করতে হয়। ফারাক কি জানিস? প্রাণ থাকলেও সে তোমার মতো যন্ত্রণার কথাটা বলতে পারে না। আমি না একদিন এই বিশাল গাছের তলায় থাকতে থাকতে আমিও তোমার মতো গাছ বুড়ো হতে চাই। তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে প্লিজ তাড়িয়ে দিও না। তাই কখনো হয় রে? এখন এখন তো তোর ভবিষ্যৎ পড়ে আছে। তুই তুই এখন অভিনয় জগতে পা রাখবি। কে কে দেবে গো আমাকে সুযোগ অভিনয় করার? অত সোজা নয়। ইচ্ছে থাকলে নিজেকেই খুঁজে নিতে হবে, যেমনি আমি খুঁজে নিয়েছিলাম একদিন একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। প্রতি মুহূর্তে তোমায় পরিশ্রম করতে হবে, বইপত্র কত পড়াশোনা, দেশ বিদেশের সব জায়গার যাত্রা থিয়েটারের তোমায় খবর রাখতে হবে। তবেই তবেই একদিন হবে তুমি আমার মতো গাছ বুড়ো। এটা শেষটায় মানে স্টেজে দুজনে গাছ বুড়ো আর যুবক একে অপরকে জড়িয়ে ধরছে, মানে একটা ট্রানজিশন হচ্ছে জেনারেশন থেকে একটা জেনারেশন। না না, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব স্ট্রং স্টোরি, ভাল লাগলো, খুব ভাল লাগলো। আচ্ছা, এখন সবাই কি চলে যাওয়ার মুডে একদম সবাই যাচ্ছ? খাওয়া টাওয়া হয়ে গেছে, নাহলে কি একটু বোর করার জন্য জাস্ট 5 মিনিটস ক্যান ইউ স্টে উইথ আস? দেবযানী আমরা মিস করলাম। দেবযানী, তুমি যদি কিছু বলতে চাও এখনো বলে ফেলতে পারো। না না, আমি কম্পিটিশনের জন্য নয়, বড়জোর ওই ছোটবেলাটাকে মনে করে গল্প বলা যেতে পারে, সেটাও সুকুমার রায়ের থেকে। ঠিক আছে, কারণ গল্প বলার সঙ্গে ছোটবেলাটা এমন ভাবে জড়িয়ে আছে, কাজেই আমরা আজকে বড়রা যারা এখানে জড়ো হয়েছি তাদের ছোটবেলাটাকে মনে করে ছোটবেলার একটা গল্প, সেটা হচ্ছে সব জানতা দাদা। যেসব বোনেদের দাদা আছে তারা জানে যে আমার বাড়িতেও আছে যে ভাই বোনের পেয়ারটি, সেখানেও দেখি দাদাটি সব জানে, যাই সমস্যা হোক দাদাটি সব জানে। মানে 50-এর কাছাকাছি বয়স হয়ে যাওয়ার পরেও দাদারা সেই সব জানতা দাদা থেকেই যায়, ছোট থেকে শুরু করে। সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা, এই দেখ টেপি, দেখ কিরম করে হাওয়াই ছাড়তে হয়, দেখ বড় যে রাজু মামাকে ডাকতে গিয়েছিলি, কেন রাজু মামা না হলে বুঝি যেন হাওয়াই ছোটানো যায় না, দেখ দেখ দেখ। আমার দাদার বয়স প্রায় বছর 10 হবে, টেপির বয়স মোটে 8, অন্য অন্য ভাই বোনেরা আরো ছোট, সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই। দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাওয়াইয়ের তেজে উড়ে যায়, কিংবা এই ধরো পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও বেশ একটু মানে ভরসা ভরসা হলো আর কি। দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই যে এই যে সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়াই ফস ফস করে ওঠে, অমনি ঠিক ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি, বুঝলি? কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনারির মতো করছিল, হাওয়াই জ্বলতে না জ্বলতে অমনি ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যেই হাওয়াই গুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। এই না বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। বেশ, ভাই বোনেরা সব আমরা সব অবাক করে দেখতে লাগলুম। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার সব দরকার কি ছিল শুনি? ফাঁস ফস এত শিগগিরই যে হাওয়াইয়ের আগুনে ধরে যায় সেটা দাদার তো খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু বাপু, হাসিটা না ফুরোতেই ফুরোতেই হাওয়াই যখন ফ্যাস করে উঠলো, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ হাউ গোছের একটা বিকট শব্দ আপনার থেকে বেরিয়ে এলো। আর তারপরেই দাদাজি একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অন্তত আনাড়ির মতো হাত পা ছুটছেন, অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুটছেন। কিন্তু
তা দেখার অবসর টেপিদের তো আর হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফঝম্পর ভঙ্গি সঙ্গে সঙ্গে তার কান্নার সুর চড়িয়ে একবারে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় বেশ বড়টি করে পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই গো। তার আসল দুঃখ এই যে ওই টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায় ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বেশ একটু অন্যরকম ভাবে বলতে লাগলো, কোটাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াইটা আনলেই হতো। বারবার বলেছি রাজু মামা হাওয়াই চেনে না, তবু সে তাকেই দেবে হাওয়াই কিনতে। তারপর সে টেপিকে আর ওই ভোলা ময়না আর ওই খুকুনকে বেশটি করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল ওই সেটা ঠিক ভয় নয়, ওই হঠাৎ ফুর্তির চোটে। ধন্যবাদ। এই বছর যেটা হয়েছে আর কি, করোনার সময় একটা অনেক রকম কাণ্ড হয়েছে, অনেক কিছু, অনেক আমাদের সমস্যা হয়েছে, আমরা সবকিছু জানি। সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ওয়াজ দ্যাট পরিযায়ী শ্রমিক যারা আমরা দেখেছি যে বছর যেতে পারছে না, অনেক রকম প্রবলেমস। তো তাদের এর মধ্যে কোনো রকম রাজনীতি নেই, কোনো কিছু নেই, একটা মানুষের দুঃখের কথাই, একজন মহিলার কথাই আমি বলতে চেয়েছিলাম। আমি বলছি খুব সিম্পল, কিছু নেই, খুব ছোট্ট কবিতা, 2 মিনিট। আর এটা কবিতার থেকেও বড় কথা, এটা একটা স্টোরি। আবার বলছি, এটা কিন্তু একটা গল্প। গল্পটা হচ্ছে বাড়ি যাব। আমি হেঁটে যাই পথ, রাজপথ, জনপথ, মোরাদাবাদ থেকে লখনৌ, ইন্দোর থেকে চিন্তামণি, সুরাট থেকে গাজল। কোন 3 কামরার ফ্ল্যাট থেকে ফেলে দেওয়া ভ্যান গগের নির্লজ্জ কপি আমাকে কিন্তু বিচলিত করে না একদম। আমার এখন কোনো উল্লাস নেই, কোনো কিছুই নেই, খালি আছে যেতে হবে, যেতে হবে। আমার এখন রাগ নেই, ঘৃণা নেই, ক্ষোভ নেই, ভালোবাসা তো নেই, আছে শুধু বেঁচে থাকার নেশা, আর আছে খুব ভয়ঙ্কর ভাবে জেদ বাড়ি যাবার জন্য। আমি হেঁটে যাই পথান্তর, আমি রাধা, আমি রুকসানা, আমি শক্করে, কখনো কখনো রাজনন্দিনী। আমি চলি, আমি চলতেই থাকি আর বলতেই থাকি বাড়ি যাব, বাড়ি যাব। আর ক্রমশ নিতে থাকি তোমার বোঝকা, তোমার সন্তানের কান্না, তোমার চিন্তা, আর দিতে থাকি আমার ক্ষুধা। আমি ঠিক বেঁচে থাকবো, অপেক্ষা করব আবার নেশাগ্রস্ত তোমার জন্য, আমার মরদের জন্য, পাশের 60 বছরের বুড়োর নজর থেকে আমার শুকনো বুক বাঁচিয়ে রেখে। আমি আবার অপেক্ষা করব টিপ পরে, চুড়ি পরে, চূড়ান্ত ভালোবাসার আগে তোমার নির্দয় মারের জন্য। আমি বাড়ি যাব, বাড়ি যাব। তুমি এসো পুরুষ, তুমি এসো নির্দয়, আমি সব কষ্ট নিয়ে নেব। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব।
চকলেট খাওয়াটা ক্যামেরায় আসুক, এমনি এত মুখটা এমনি নিচে ঢুকিয়ে দিও না কি ক্যামেরা থেকে গায়েব হয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, সবাই রেডি? পিয়ুষ, একবার রিপিট করে দাও দাদা, আর একবার লাস্ট টাইম। হ্যাঁ, তো 1 মিনিট টাইম, সবার 1 মিনিট, এক এক করে হবে, তিনজনে একসঙ্গে স্টার্ট করো না। আমি ফার্স্ট পিয়ুষ স্টার্ট করবে, তারপর সোমাংশু, আর তারপর দেবাদিত্য, তুমি, ঠিক আছে? এই অর্ডারে আমরা যাব। তো চকলেট গুলোকে আগে থেকে আনর্যাপ করে রেখো না, এক এক করে আনর্যাপ করতে হবে আর খেতে হবে, এটা একমাত্র রুল। তো একটা শেষ হলে তারপর নেক্সট আনর্যাপ করে ইউ ক্যান ইট। এন্ড 1 মিনিট যেটা টাইম ফ্রেম, ওটা আমি আমার কাছে স্টপ ওয়াচ আছে, তো আমি যখন 3, 2, 1 গো বলবো, গো তে ইউ ক্যান স্টার্ট। আর তারপরে যখন 5 সেকেন্ড বাঁচবে, লাস্ট 5 সেকেন্ড, আই উইল কাউন্ট 5, 4, 3, 2, 1 করে যখন 1 হবে, দেন ইট টাইম ইজ ওভার, তো তুমি রুকে যাবে, ঠিক আছে? ক্লিয়ার দেবাদিত্য? ঠিক আছে, ঠিক আছে। আনমিউট করে নাও তোমরা নিজেদের, কোনো ব্যাপার না, সবাই আনমিউটই রাখো। তো স্টার্ট করি আমরা, রেডি পিয়ুষ? 3, 2, 1 স্টার্ট। হ্যাঁ ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন মিঙ্কু, রেকর্ডিং কে করছে? আমি করছি। ঠিক আছে, ওকে ডান, চল স্টার্ট। 3, 2, 1
start. সবাই একটু হাততালি দাও, এবার মিউটটা খুলে হাততালি দাও, শেখো সবগুলো, সবাই মিউটটা খোলো ফটাকসে, একটু 1 সেকেন্ড লাগে, সবাই হাততালি দাও, ভেরি গুড। নেক্সট কে? শম্পা মজুমদার। বাকি সবাই আবার মিউট করে দাও বাবা। হ্যাঁ, এবার স্টার্ট করছি কাকিমা, রেডি দেখো। 3, 2, 1 স্টার্ট। আবার হাততালি, ভেরি গুড। মিঙ্কু একদম মার্কস বলিস না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো নেক্সট। নেক্সট মিতালি, মিতালি কাকিমা। 1 মিনিট আনমিউট করো নিজেকে। হ্যাঁ, মিউট আছো কাকিমা, মিতালি কাকিমা মিউট আছো। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ, এবার আসছে আওয়াজ। 3, 2, 1 স্টার্ট। ভালো। নেক্সট মুনমুন। ঠিক আছে। আওয়াজ আসছে মুনমুন বৌদি? হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আমার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আসছে আওয়াজ। ঠিক আছে, ওকে। আমি 1 মিনিট, হ্যাঁ 1 সেকেন্ড। স্টার্ট। 3, 2, 1 স্টার্ট। ভালো হলো। নেক্সট। তুই সরে যা, তুই তালি দিতাম। নেক্সট ফাল্গুনি, ফাল্গুনি, ফাল্গুনি কাকিমা। ওকে, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ তুই কর, আমি আমার অন আছে, আমি অন করেছি এখন। একটু নেমে গেছে বৌদি। কি একটা পেছনে ফোন টোন স্টাডি নিয়ে কথা বলছে? না, টিভি চলছে কোথায়, ইয়ে চলছে কৃষ্ণকলি লোকেদের। আমাদের এখানে না, আমাদের এখানে না, আমি মিউট করি, আমার টিভিও মিউট, টিভি এমনি চলছে মিউট। চলো শুরু করছি। 3, 2, 1 স্টার্ট। সাংঘাতিক অবস্থা। বাহ বাহ বাহ, বহুত ভালো। সারাদিন চেঁচামেচি স্টুডেন্টদের সাথে, সাংঘাতিক অবস্থা। সারাদিন ল্যাপটপ আর চেঁচামেচি। তাহলে ভালো হয়েছে, বেশ ভালো। অঞ্জনাকে প্রচন্ড নার্ভাস লাগছে। অঞ্জনাকে ভয় পেয়ে গেছে যে করতে। আমি কোনোদিনই করিনি, তাই জন্য। ঠিক আছে, কই বাত নেই। এবার তোমারই চান্স অঞ্জনা।
বৌদি, অঞ্জনা বৌদি, আওয়াজ আসছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 1 মিনিট, স্টার্ট। আমি 1 মিনিট বলবো তখন করো। হ্যাঁ, 3, 2, 1, স্টার্ট। সব থেকে ভালো উলুর কোয়ালিটি খুব ভালো ছিল। আমি জানি না সব থেকে ফার্স্ট সেকেন্ড হবে কিনা, কিন্তু উলুর কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। এই অঞ্জনেই বলছিল যে না আমি করব না, আমি উলুধ্বনি দিতে যাই না, অমুক তমুক। বেশ ভালো। ভেরি গুড। আর কে রইলো কে? অনিতা বৌদি কি আউট হয়ে গেছে? শুভ্রা কাকিমা, আচ্ছা 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার শুরু করছি। হ্যাঁ, 3, 2, 1, স্টার্ট। নিজেকে মিউটে রাখো। হ্যাঁ হ্যাঁ, অনিতা কাকিমা, 3 বলো 3, 2, 1, স্টার্ট। ব্যাস অনেক বলেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার জন্য করলাম। থ্যাংক ইউ। চলো বাই। হ্যাঁ, এবার লাস্টে করবি কাকিমা, তুমি লাস্ট 1 মিনিট। দেবো 3, 2, 1, স্টার্ট। আমি এটা ভেতরে আরো ঢোকাবো।